ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা খুব রিসেন্টলি এই মঙ্গলবারের স্পেশাল এপিসোডটি শুরু করেছি, যেখানে আমাদের কোনো একজন মডারেটর বা স্টোরি টেলার বাংলাদেশের কোনো একটি অঞ্চলে যান এবং সেখান থেকে ভয়ঙ্কর সব ঘটনাগুলো তুলে নিয়ে আসেন এলাকাবাসীর সাথে কথা বলার মাধ্যমে। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে তিনি সরাসরি লাইভে আমাদের সাথে অংশ নেন এবং তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন, এবং তার পরের মঙ্গলবারেই আমরা তার সংগ্রহ করা ঘটনাগুলো ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত মঙ্গলবারে এই ঘটনাগুলো সংগ্রহ করেছিলেন, সেইগুলো আমরা শুনব সেইখানকার মানুষের মুখ থেকে। প্রতি মঙ্গলবার আমরা এভাবেই ফিরে আসতে চাই, আর এখন তো আমরা আমাদের মডারেটরদের মাধ্যমে ঘটনাগুলো সংগ্রহ করছি। আমরা চাই আপনারাও অংশ নিন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তুলে আনুন ভয়ঙ্কর সব ঘটনাগুলো। আমাদের মিলিয়ন সেলিব্রেশনের এই যাত্রা অব্যাহত থাকুক। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আর কথা বাড়াবো না, চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তাসনিম তালহা। আমি ময়মনসিংহ তালতলায় অধ্যয়নরত রয়েছি। আমার বাসা হচ্ছে নেত্রকোনা। ছোটবেলা থেকেই ভূত এফএম শুনছি, ভূত এফএম শুনে শুনেই বড় হয়েছি। পরবর্তীতে যখন ভূত.com আসলো, তার সাথেও সম্পৃক্ত হয়েছি। এই ভূত এফএম শুনতে শুনতেই মাঝে মধ্যে আমার সাথে অনেক ঘটনা ঘটে গিয়েছে, যেগুলো হয়তো কখনো ওইভাবে অনুধাবন করিনি। ছোট ছিলাম। আমি যখন অনুধাবন করতে শিখলাম, মানে ছোটবেলা থেকেই আমার সাথে অনেক রকমের প্যারানর্মাল ঘটনা ঘটতো, বাট কখনো ওইভাবে ভাবিনি যে ওইটা প্যারানর্মাল। আমি সবকিছু স্বাভাবিকভাবে নিতাম, যেহেতু ছোটবেলা থেকেই অনেক রকমের সমস্যা ছিল। তো ভয়ঙ্কর অধ্যায়ের সূচনাটা হয়েছিল আমার বয়স যখন 7-8 ওই রকম। তো আমার বাসা হচ্ছে নেত্রকোনা আটপাড়া থানায়। আমাদের বাসা থেকে আমার মামার বাসা 4-5 মিনিটের রাস্তা। তো প্রতিদিনই আমি মামার বাসায় যেতাম, মামাতো ভাইয়ের সাথে খেলাধুলা করতাম। আর তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না আমার, তাই মামাতো ভাইয়ের সাথেই খেলাধুলা করতাম সবসময়। তো প্রতিদিনের মতো একদিন মামার বাসায় যাচ্ছিলাম। তো ওই দিনটা ছিল একটু অন্ধকারাচ্ছন্ন, মেঘলা আকাশ, বৃষ্টি হবে বোঝা যাচ্ছিল। বিকালে বাসা থেকে রওনা হই। যেহেতু মেঘলা দিন, রাস্তায়ও কেউ ছিল না। মামার বাসায় যাই। মামার বাসায় যাওয়ার পর মামাতো ভাইয়ের সাথে খেলাধুলা করি কিছুক্ষণ। তো মাগরিবের 20 কিংবা আধা ঘন্টা আগে মেবি বৃষ্টি শুরু হয় হালকা। আমার আবার ছোটবেলা থেকে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। তো বৃষ্টি দেখার জন্য মামির কাছে বলি, মামি একটা ছাতা দাও, বৃষ্টি দেখি। তো মামি ছাতা দিল। মামাতো ভাইয়ের সাথে বৃষ্টি দেখার জন্য বাইর হলাম। তো মামাতো ভাইদের বাসার এরিয়া ছিল খুব বড়, অনেক বড় উঠোন। উঠোনের সামনে দরজা, মানে এক পাশে দরজা, এই দরজা দিয়ে আমরা উঠোনে ঢুকতাম, মানে বাউন্ডারি দেওয়া অনেক বড়। আবার দরজার ওই পাশে, বাউন্ডারির ওই পাশে রাস্তা, নিরিবিলি রাস্তা। রাস্তার আবার ওই পাশে গাছতলা, পাশে নদী। এলাকাটা ছিল খুবই নিরিবিলি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর অন্ধকার, মানুষ গাড়ি ঘোড়া খুব একটা ছিল না। তো আমি বৃষ্টি দেখার জন্য গেলাম দরজার পাশে, মানে উঠোনের দরজার পাশে। দরজা দিয়ে বের হয়ে বৃষ্টি দেখছি আমি, আমার তো ভাই বৃষ্টি দেখছি, খুবই ভালো লাগতেছে। তো এইভাবে 10 মিনিট বৃষ্টি দেখার পর মামাতো ভাই বলতেছে, নাবিদ চলো বাসায় যাই, অনেক বৃষ্টি হইতেছে, আমার ভালো লাগতেছে না। আমি বললাম, যা ভাই তুই চলে যা, আমি একটু পরে আসতেছি। তো মামাতো ভাই চলে যায়। আমি একাই বৃষ্টি দেখতেছি, খুবই ভালো লাগতেছে। রাস্তাঘাটে কেউ নাই, বৃষ্টির ফোঁটা রাস্তায় পড়তেছে টিপ টিপ করে।
তো হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমাকে খুব নাকি গলায় ডাকছে যে নাভিদ, নাভিদ, মানে আমার নাম ধরে রাখছে। প্রথম আমি আওয়াজটা খেয়াল করিনি, আর সাথেও কেউ নেই। ভাবলাম বৃষ্টি হচ্ছে, আশপাশে কেউ নেই, কে আর ডাকবে। তো আমি বাম দিকে তাকালাম, তাকিয়ে দেখি না, কেউ তো নেই, হয়তো মনের ভুল। তো আমি আবার আগের মতো বৃষ্টি দেখছি। কিছুক্ষণ পর আবার নাকি গলায় কোনো মহিলা ডাক দিল আমার নাম ধরে, নাভিদ, নাভিদ, এদিকে তাকা। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম, কে কে ডাকছে। ডান দিকে তাকাই, তাকিয়ে দেখতে পাই একটা বৃদ্ধ মহিলা যে আমার দিকেই আসছিল। আসলে তার চেহারার বর্ণনা যদি দিতে চাই তাহলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, কতটুকু ভয়ঙ্কর চেহারা ছিল তার। আমার এখনো মনে পড়ে তার চেহারা। তার মুখের গোশত খসে খসে পড়ছিল, মানে মনে হচ্ছিল গোশত খুলে পড়ে যেতেছে। মুখ একদম লাল বর্ণ হয়েছিল রক্তে, চোখের মনি ছিল না। তার পরনে ছিল ময়লা একটা শাড়ি, সাদা ময়লা। আমি তার দিকে তাকাই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সে আমার দিকে আসছে, আমার নাম ধরে বলতেছে, নাভিদ, এতদিন পরে তোরে পাইছি, আজকে ছাড়বো না তোরে। এরকম কিছু হুমকি দুমকি দিয়ে আসতেছিল আমার দিকে। যে মুহূর্তে আসতেছিল আমি মানে দৌড় দিতে চাইতেছি, বাট দৌড় দিতে পারতেছি না। মনে হলো কিছুক্ষণের জন্য শরীর একদম অবশ হয়ে গেছে। তো সে কিছুক্ষণের মধ্যেই একটু বসে এই যেন এতটুক দূরে আসছে। এতটুক কাছে যখন আসছে তখনই মাগরিবের আজান পড়ে। বুড়ি উধাও। আমি আমার শরীরে শক্তি ফিরে পাই, দৌড় দিয়ে যাই, মামার বাসায় যাই। মামিকে বলি, না না, মামার বাসায় যাই, কিন্তু কাউকে কিছু বলি নাই। ভাবতেছি কেই বা বিশ্বাস করবো এরকম কথা। আর কি অন্যথায় আমার তখন এরকম বয়স ছিল না, কোনটা প্যারানর্মাল আর কোনটা স্বাভাবিক। আমি এটা স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি, হয়তো কোনো বুড়ি আসছিল। কিন্তু খুব ভয় পাইছি, খুব বলতে খুব। তো ওই দিন মাগরিবের নামাজ শেষ করে বাসায় চলে যাই, মামা দিয়ে আসে, বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর কয়েকদিন খুবই ভয়ে থাকি। আমার এমনিতে রাত্রে একটু ভয় পাইতাম, কারণ আমাদের বাসাটা যে জায়গায় ছিল ওই জায়গায় আগে গোরস্থান ছিল। আমার আম্মু আমাকে বলছে যে আমার এই বাসায় যখন তারা উঠছে তো পাশে দিয়ে গোরস্থান ছিল, রাত্রে অনেক রকমের আওয়াজ শুনতো, যেমন নেকড়ের আওয়াজ, শিয়ালের আওয়াজ, কোনো সময় কেউ ডাকতেছে এরকম আওয়াজ। আব্বু খুব সাহসী ছিল, আব্বু এগুলো সমস্যা নেই, তুমি ঘুমাও, আম্মুরে বলতো আর কি। আর